টলিউডের যেটা সবথেকে বড় জিনিস, সম্মানটা, শ্রদ্ধা, সম্মান, এই জিনিসটা দরকার। সেই জিনিসটা কোথাও আমার মনে হয় আমাদের একটা খামতি হচ্ছে। আমার মনে পড়ে সৌমিত্রদা কিন্তু এই দুঃখ, এই ক্ষোভ নিয়ে চলে গেছেন। আমাদের এই ইন্ডাস্ট্রির কোনো কেউ না, নট আ সিঙ্গেল স্টার যারা তথাকথিত বা কেউ, কোনো লোক সৌমিত্রদা বাড়িতে গিয়ে একটা ফুলের বোকেও দিয়ে আসেনি। আমি এবং নন্দিতাদি একই সঙ্গে সিনেমা করি, আমাদের ক্রেডিট লাইনে অলওয়েজ নন্দিতাদির নামটা আগে যায়, আমার নামটা পরে যায়। অথচ আজও বলা হয় যে এই ধরি পুজোর সিনেমাই হয়, তাতে কিন্তু বলা হবে শিবুর ছবি, সৃজিতের ছবি, কৌশিকদার ছবি। নন্দিতা রায়ের এই সাফল্যতে নন্দিতা রায়ের কোন অংশে কম? এই সাক্ষাৎকারটা শুরুর আগে আমি একটা ছোট্ট গল্প বলবো। গল্পটা হলো, যে ছবির আমরা সাক্ষাৎকার করতে বসেছি, সেই ছবিটা চলাকালীন একটা অ্যাক্সিডেন্ট হয় এবং ছবির যিনি নায়ক, পরিচালক, তিনি ভীষণভাবে আহত হন। তিনি যখন হসপিটালে যাচ্ছেন, প্রথমত তো তিনি হাসপাতালে যেতে চাইছিলেন না, কারণ শুটিংয়ের ক্ষতি হবে। তারপর তিনি যখন হাসপাতালে যাচ্ছেন, তখন তিনি বলেছিলেন একজন মেকআপ আর্টিস্টকে পাঠাতে। কেননা তার ছবির লুক নাকি রিভিল হয়ে যাবে। যার ছবি নিয়ে এত ডেডিকেশন, তার ছবি যে দর্শক দেখার জন্য অপেক্ষা করে থাকবে, সে আর নতুন কি? শিবুদা, গল্পটা কি ঠিক বলছি? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। তো তুমি তো ব্যাংক ডাকাতি করলে, বহুরূপী সাজলে, আরো কত কি সাজলে, তো তোমাকে তো চেনাই যাচ্ছে না। না, এটা পূর্ণ কৃতিত্ব হচ্ছে আমাদের পাপিয়া চন্দ, আমাদের মেকআপ আর্টিস্ট। ওর পরিকল্পনা থেকেই পুরোটা এসছে। ও মানে আমার খুব চিন্তা ছিল, তার কারণ খুব তাড়াতাড়ি এই যে মেকআপগুলো চেঞ্জ করা, এবং আমরা যে সময় শুটিং করছিলাম, আমাদের মার্চ এন্ড থেকে, আমাদের মিড মার্চ থেকে শুটিং শুরু। মিড মার্চে ধরে নেওয়া যেতে পারে তখন পশ্চিমবঙ্গে 40-এর কাছাকাছি টেম্পারেচার এসে যায়, এবং এপ্রিলের দিকে যখনই আমরা এগিয়ে যাব তখন 45 ডিগ্রি ওরকম টেম্পারেচার। তাই প্রস্থেটিক ওয়ার্ক করবে না। তো আমি ওকে বলেছিলাম যে প্রস্থেটিক নিয়ে কাজ করতে পারবো না, তো এটা কীভাবে করা যেতে পারে। ও বলল, দাদা খুব প্রবলেম হবে। তো তখন একটা মিরাকেলও তৈরি করলো। ও আমাকে বললো, দাদা একটা জিনিস ভেবেছি, দেখো তো, পুরো চুলটাকে কার্ল করে উল্টো দিকে নিয়ে এলো, আমার গাল টালে কোনো কিছু নেই। ও খালি আমায় বললো, দাদা তোমাকে কিন্তু 12 কেজি ওজন কমাতে হবে, এই জ লাইনগুলো নিয়ে আসতে হবে। আমি বললাম ঠিক আছে, দেখি, চেষ্টা করি। তো সেইটা একটা আমার প্রসেসটা ছিল, সেইটা করা। ওর প্রসেসে ও উইদাউট প্রস্থেটিক একটা জিনিস তৈরি করলো, যাতে খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নেওয়া যেতে পারে। তো সেইটা ও করে ফেললো, যাতে আমাদের শুটিংটা মানে এত দ্রুত হতে পেরেছে, না হলে করা যেত না। এই চেষ্টাটা যদি তুমি একটু বলো, মানে 1-2 কেজি তো নয়, 12 কেজি ওজন ঝরানোটা তো একদম সহজ নয়, তো সেই চেষ্টাটা যদি বলো। একটাই জিনিস, সেটা হচ্ছে নিয়ম। তুমি যদি ডিসিপ্লিন, মানে যেটা আরও সুবিধে হয়েছে এই শুটিংটা করতে গিয়ে, আর এই বছরে ব্যাক টু ব্যাক 2টো সিনেমা ছিল, কাজে এমনিতেই আমার জীবনে আমি নিয়ম অনুশাসনের ভেতরেই আমাকে একটু থাকতে হয়। বাইরের খাবার খেতে একদমই পছন্দ করি না। আমি কোনো হোটেলে খাই না, কোনো জায়গায় খাই না, আমি ছুঁই না কোনো জায়গায়। তো ইনফ্যাক্ট আমাদের নিজেদের যদি কোনো অনুষ্ঠান থাকে, আমি সেখানেও খাই না, সেটা আমার অফিসের লোকেরাও জানে। তো ওইটা তো একটা অনুশাসন ছিলই আগের থেকে। তো যেটা হলো সেটা হচ্ছে আমার প্রিয় কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়া। যেরকম আমার মুড়িটা ছেড়ে দিতে হলো। তুমি তো খুব মুড়ি প্রেমী, মানে তুমি বিদেশেও মুড়ি নিয়ে যাও, এরকম একটা ব্যাপার। মুড়িটা পুরোপুরি ছেড়ে দিতে হলো আমার। মুড়িটা ছেড়ে দেওয়া, সকালবেলা ওটসের রুটি খাওয়া, আর রাত্রিবেলা কোনো রকম রুটি, কোনো রকম কার্বোহাইড্রেট না খাওয়া, আর রাত্রিবেলার খাওয়াটা রাত 8টার ভেতরে খেয়ে নেওয়া, আর প্রত্যেক দিন এক্সারসাইজ করা, রেগুলার এক্সারসাইজ। সেটা করে 12 কেজি তোমার? হ্যাঁ, বেশি কিছু করতে হয়নি, অল্প, বেশি কিছু করতে হয়নি। কার্বোহাইড্রেটটা যতটা পারা যায় কমিয়ে দেওয়া। দুপুরের থেকেই আমি আর খাই না, রাত সকালবেলা ভালো করে খাই। তুমি কি সেই নিয়মটার মধ্যে এখনো রয়েছে? হ্যাঁ, এখনো ওটা ওই হ্যাবিটের মতো হয়ে বাহ। আর তারপর ওই চোটটা হয়ে যাওয়ার পর এক্সারসাইজটা আরও মানে একদম মেজার্ড হয়েছে পুরো জিনিসটা, যাতে যে এক্সারসাইজটাই করতে হয় এখন, সেটা স্ট্রেচিংয়ের ওপর অনেক জোর দেওয়া আছে। আচ্ছা, ওজন কমাতে বললে তেমন কিছু করতে হয়নি, কিন্তু বাংলা ছবিতে
যদি বলি জুটি তৈরি করা, তাহলে জুটি তৈরি করতে তো অনেকটা সময় লেগে যায়। তো তোমার আর কৌশানীর এটা তো প্রথম জুটি, যে জুটিটাকে কেউ কখনো ভাবতে পারেনি। তো সেই জুটিটা তোমার তৈরি করার ম্যাজিকটা কি? এই জুটিটা আমি বলবো যে প্রথম ম্যাজিকটা নন্দিতা রায়ের ভিশনে তৈরি হয়ে গেছিল। তার কারণ নন্দিতা রায় যে কৌশানীকে ভেবেছেন, মানে আমি কৌশানীকে সামনে নিয়ে এসেছিলাম, আমি বলেছিলাম নন্দিয়াদিকে একবার কৌশানীকে দেখবার জন্য। সো নন্দিয়াদির অ্যাপ্রুভাল পাওয়া হয়েছিল। তারপরে কৌশানী নিজেকে অনেক পরিবর্তন করেছে। ও যে নিজেকে ভাঙতে পেরেছে এবং ও যে নিজেকে আবার, এখানে আমি বলবো স্পেশাল আমি ধন্যবাদ জানাবো, সেটা হচ্ছে পাপিয়াকে। কেন কৌশানীর লুকটা কমপ্লিটলি একটা চেঞ্জ করেছে, একদম একদম। তো সেইটা, এবং হচ্ছে কি, তোমার একজন অভিনেতা যখন সে বিশ্বাস করতে শুরু করে যে এটাই আমি এই চরিত্রটা, সেটা যখন হয়ে যায় অনেকটা কাজ যে তৈরি হয়ে যায়। কৌশানীর ক্ষেত্রে আমি বলবো যে দেখো, আমি তো রেগুলার অভিনয় করি না, কাজেই এবং কৌশানী রেগুলার স্ক্রিনে কাজ করে। কৌশানীর তরফ থেকে এই সদর্থক জায়গা পাওয়াতে কি হয়েছে যে আমাদের জুটিটা তৈরি করতে শুরু হয়েছে। আমাদের মধ্যে অনেক রোম্যান্টিক দৃশ্য ছিল। আমি বেত মারার মতো করে আমায় নন্দিয়াদি প্রায় রোম্যান্টিক দৃশ্য করিয়েছেন। তার কারণ একদিন এরকম হয়েছে যে আমরা কৌশানীর কিছু মানে আমাদের কিছু রোম্যান্সের মুহূর্ত ছিল। তো সেটা দেখবার পর নন্দিয়াদি সেদিন রাত্রিবেলা, পর শুটিংয়ের দিন রাত্রিবেলা আমাকে ডাকলেন, ডেকে বলে কৌশানীকেও ডাকো। তো ডাকলেন, ডেকে আমাকে বললেন কিচ্ছু পারোনি তুমি, কিচ্ছু হয়নি, খুব খারাপ হয়েছে। আমি পুরো তাকিয়ে আছি। কৌশানীকে বললেন তোমার কি হয়েছে? দেখেই মনে হচ্ছে না তোমার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, তোমার ধরতেই পারছো না, তোমার কি রোম্যান্স কোথায়? রোম্যান্স লোকে দেখবে। আমি চুপ করে তাকিয়ে আছি, না একদম হচ্ছে না, কি করছো? মানে সে পুরো একটা লেকচার 70 মিনিট কা, যেরকম শাহরুখ খান যেরকম 70 মিনিট হ্যায় তোমার পাস, তো এরকম একদম পুরো ওরকম ধরনের লেকচার। আমি চুপ করে মাথা নিচু করে শুনছি। মানে অভিনেতা শিবপ্রসাদ, পরিচালক নন্দিতা রায় পুরো ক্লাস নিয়ে নিল। আমি বললাম ঠিক আছে, পরের দিন হোক। তারপরে এরকমও হলো যে আমি আর কৌশানী চুপ করে বাইরে বসে আছি, মানে জানি না আমি কি হলো। আমি বললাম ঠিক আছে, কালকে হোক। তারপর পরের দিন করেছিলাম। তার নন্দিয়াদি খুব খুশি হয়েছিলেন আমাদের অভিনয়টা দেখে। মানে ওই ক্লাসটা দরকার ছিল আর কি। তোমার দেখো, যখন তুমি অভিনেতা হয়ে যাও তখন তোমার একটা এক্সটার্নাল কাউকে একটা দরকার। আমি কিন্তু সিরিয়াসলি জানি না চার্লস চ্যাপলিন কি করে কাজ করতেন, কারণ উনি নিজেই পরিচালক, নিজেই অভিনেতা, এই কারণেই বোধহয় চার্লি চ্যাপলিন উনি। বা ধরা যেতে পারে ক্লিন্ট ইস্টউড কী করে কাজ করেন, বা গুরুদত্ত কীভাবে কাজ করেছেন, বা রাজ কাপুর কী করে কাজ করেছেন। আমার মনে হয় ওরা এই কারণেই লেজেন্ড। কিন্তু ইটস ইজ ভেরি ডিফিকাল্ট। আমার তো নন্দিয়াদি ছাড়া আমি অসম্ভব। এই যে আমাকে যে একজন গাইড করছেন, এইটা একটা ভীষণভাবে দরকার লাগে। মানে তোমার কি রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে কখনো অস্বস্তি হতো? না, তোমার উল্টো দিকে একটা মিরর থাকা দরকার, যে এইটা দেখো কি হচ্ছে না, রাগ, দুঃখ, হাসি, কান্না, এটা তুমি একক অনুভূতি, সেই অনুভূতিটা তৈরি হওয়াটা একটা তুমি বুঝতে পারো। কিন্তু যখনই সেখানে জুটি হিসেবে কাজ করছে, তখন ওই কেমিস্ট্রিটা তৈরি হওয়া দরকার। সেটা কিন্তু আমি বুঝতে পারবো না, সেটা বাইরের থেকে। আমরা যখন থিয়েটারে কি হয়, থিয়েটারে দেখবে আমরা যখন ব্লক করি, আমি থিয়েটারে যেহেতু থিয়েটার থেকে আসা, আমরা যখন ব্লকিং করতাম তখন কি হতো না, আমরা বাইরের থেকে দেখতাম যে কিরম দেখতে লাগছে। মানে একই জিনিস আমি বলতাম তুমি আমারটা করতো করে, আমি গিয়ে বাইরের থেকে দেখতাম ওটা দেখতে কিরম লাগছে। পজিশন, মানে ধরো কেউ হয়তো আমার বোন বা আমার ভাই, আমার স্ত্রী, আমি তাকে কিভাবে ধরছি, কিভাবে হোল্ড করছি, কিভাবে তার হাতে হাত রাখছি, এটা দেখে বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছে কিনা। তো সেইটা কোথাও আমার মনে হয় একজন কাউকে দরকার লাগে। সেটা কোথাও একজন চিফ এডি হতে পারে, কেউ কোথাও হয়তো তোমার কাছের কোনো একজন তোমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে পারে, কখনো ক্ষেত্রে তোমার যদি কো ডিরেক্টর হয়, অ্যাসোসিয়েট ডিরেক্টর হয়, তোমার একজন ডিরেক্টর যদি হয়ে যায় তাহলে তো আরও ভালো। এক্ষেত্রে নন্দিতাদি মানে আমার কাছে বারবার এই কাজটা আমাকে হেল্প করেছেন। আমি যখন মুক্তধারা করেছি তখন আমার মনে আছে একটা জায়গা ছিল, হ্যাপি মেডিকেল ডায়েটের একটা সিন ছিল, আমি করছিলাম, দিদি আমাকে ডেকে বললেন শিবু তুমি যা করছো তার 100% বাড়িয়ে দাও। আমি বললাম ঠিক আছে, আমি করছি। সে কী হচ্ছে না, ওই পার্টিকুলার সিনটায় আমার লাফানো আছে, চিৎকার আছে, আমি হনুমানের মতো চিৎকার করছি। তো
তো আমি পুরো পাগলের মতো, আমি পুরো ওয়াইল্ড একটা ওরকম পারফরমেন্স করলাম। আমি দেখলাম ও পারফরমেন্সটার পর সবাই ক্ল্যাপ দিচ্ছে। এবার এই যে আমি বোকা, তুমি তো আমি যে বোকা হতে হবে আমাকে, এটা কেউকে আমায় বলতে হবে। আমাদের ভেতরে অনেক ইনহিবিশন থাকে, কিন্তু এই ইনহিবিশনটা ভাঙতে তোমার একটা ধাক্কা দরকার। এই ধাক্কাটা নন্দিতা রায়। তোমার আর কৌশানীর অন স্ক্রিন রোম্যান্স দেখে জিনিয়াদি কি বললো? এই বাবা, জিনিয়াদি ভালো লেগেছে। জিনিয়া আমাকে বলেছে যে ভালো লেগেছে, বিশ্বাসযোগ্য লেগেছে, এই সব জিনিসগুলোই বলেছে। মানে বিশ্বাসযোগ্য লেগেছে এইরকম আর কি। মানে এইটা একদম মানে ছবি টবি দেখেছে, দেখে বরঞ্চ আমাকে কি পড়লে ভালো লাগবে, কি করলে আরও ভালো লাগবে, সেই জিনিসগুলো সাজেশন আমাকে দিয়েছে। একটা জিনিস হচ্ছে, যে পিরিয়ডে আমাদের শিমুল পলাশের শুটিংটা হয়েছে তার একটা পার্ট আমার অ্যাক্সিডেন্টের আগে, আর পরের পার্টটা আমার অ্যাক্সিডেন্টের পরে। তো সেটা নিয়ে সবার প্রচণ্ড চিন্তা ছিল, জিনিয়া প্রচণ্ড কনসার্ন ছিল। যেরকম আমার অ্যাক্সিডেন্টের পরেই আমার সিন ছিল যে আমি নৌকা করে যাব, এবং নৌকাটা ওই স্রোতের ভেতর দিয়ে যাচ্ছে, এবং সেখানে আমি একা দাঁড়িয়ে আছি বাঁশটা ধরে, যে দৃশ্যটা আমরা গানে দেখেছি। হ্যাঁ, তারপর আমাকে পুরো বসতে হবে একটা সিঙ্গেল শটে। ওখানে তো কাউকে আমি বলতে পারবো না আমাকে ধরে বসিয়ে দে। এবং আমি যে বসবো মাটিতে, তখন কিন্তু আমার পারমিশন ছিল না যে আমি মাটিতে পুরোপুরি বসবো। তো আমি ডাক্তারকে বলেছিলাম যে আমাকে শটটা দিতে হবে, কিন্তু ডাক্তার বলছিল ওখানে একটা চৌকি মতো কিছু করা যাবে না। এলাম কী করে হবে, ওটা দেখা যাবে তো। তারপরে ঠিক আছে তুমি করে নাও না, তারপর যা হবার বুঝে নেবো। আমি চলো, করলাম। তো এইগুলো একটু রিস্ক ছিল। তারপর নাচ, আমি তো ওই কাদা মাটির মধ্যে নাচটা, ওটা খুব ডিফিকাল্ট ছিল। বিকজ ওইখানে যেহেতু আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তাতে আমার ওই নাচাটার ভেতরে একটু মানে এতে আমার কি হচ্ছে না, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর তোমার বারবার মনে হবে যে আমি এতটা অবধি যেতে পারি কি, একটা মাথার ভেতরে কাজ করে না। তো সেইটাতে একটা ছিল। কিন্তু আমি ফুল ক্রেডিট আমার দুই ডাক্তার, ডক্টর সুনন্দন বাসু এবং ডক্টর সৌভিক রায়। সুনন্দন দা আমাকে পুরো একদম কনস্ট্যান্ট আমাকে সাপোর্টটা দিয়ে গেছিলেন। আর স্পেশালি আমি সৌভিকের কথা বলবো, ও ফিজিওটা আমার মনে আছে আমি ওকে বলে দিয়েছিলাম আমার এইরকম সিন আছে, এই স্টেপ আছে। ও আমাকে বলেছিল স্টেপগুলো আনিয়ে নিয়ে ওই স্টেপগুলো করুন, আপনি করুন, আমি আপনার পাশে আছি। তো আমি করেছিলাম, যা যা করতে হবে প্রত্যেকটা কিন্তু বাড়িতে রিহার্সাল করেছি, আমাকে যা যা করতে হবে। তো ওইগুলো স্ট্রেচ করিয়েছিল, নাহলে আমি পারতাম না। এই অ্যাক্সিডেন্টটা অভিনেতা শিবপ্রসাদের কাছে কতটা ধাক্কা ছিল? মানে একটা ফ্লোতে ছবিটা যাচ্ছে, হঠাৎ এরকম একটা ঘটনা। বিরাট সেটব্যাক ছিল, বিশাল সেটব্যাক। বিকজ একটা ফ্লো, তারপরে একটা গ্যাপ হয়ে গেল লম্বা। তো সেক্ষেত্রে আর এত বড় স্কেলের ছবি, সেখানে খুব চিন্তায় ছিলাম। আমার উপরে এতগুলো লোক নির্ভর করে রয়েছে, এতগুলো টাকা ইনভেস্ট করে হয়ে রয়েছে, খুব চিন্তায় ছিলাম। রিয়েল মানে আমার কাছে খুব খুব ভয়ের জায়গা ছিল যে পারবো কিনা। তো ভগবান উপরওয়ালা আছেন আর আমার মায়ের আশীর্বাদ আছে। আমি যতটা পেরেছি মানুষের, এই যে শিমুল পলাশ গানটা ভাল লাগছে, এটাতেই আমার আনন্দ যে অন্তত কোনো জায়গায় এখনো অবধি কেউ আমাকে বলেননি। মানে আমি চেষ্টা করেছি যতটা, মানে দেখে অন্তত কারোর মনে হয় কেউ বলে হয়। একদমই তাই। এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা, যে কোনো জায়গায় আড়ষ্টতা মনে হয়নি, আমার বডি ল্যাঙ্গুয়েজে সেটা আসেনি। এবং বললাম আমার সাপোর্ট সিস্টেম যারা ছিল, তারা আমার টিম, তারা। টলিউডে তুমি দীর্ঘদিন ধরে কাজ করছো, বর্তমানে টলিউডে একাধিক হেনস্থার কথা আমরা শুনতে পাচ্ছি। তো তোমার কি মনে হয় যে টলিউডে কোথাও কাজ করার পরিস্থিতিতে খামতি হচ্ছে? টলিউডে কাজ করার পরিস্থিতির আগে আমার ধারণা টলিউডের যেটা সবথেকে বড় জিনিস, সম্মানটা, শ্রদ্ধা, সম্মান, এই জিনিসটা দরকার। সেই জিনিসটা কোথাও আমার মনে হয় আমাদের একটা খামতি হচ্ছে। সেই জিনিসটা দরকার, ছোট ছোট জায়গার থেকে সেই জিনিসগুলো দরকার। যে আমরা অনেক বড় জায়গার কথা ভাবছি, কিন্তু আমরা ছোট ছোট জায়গাগুলো যদি আমরা আগের থেকে ওই ধাপগুলো পূরণ করতে পারি, তাহলে বোধহয় অনেক বেটার হবে। যেমন আজকেও আমি এই আমাদের যে স্টুডিওগুলো তৈরি হয়েছে, সেটা তো খুব বড় স্টুডিও, সেগুলো তৈরি হয়েছে আমাদের স্টুডিও পাড়ায়।
সেই স্টুডিও পাড়ায় আমি রিসেন্টলি শুটিং করতে গেলাম, গিয়ে দেখলাম কাপড়গুলো ছিঁড়ে গেছে, ঝুল পড়েছে। সেই যত্নগুলো নেই কেন? যদি সেটাগুলো এত যত্ন করেই স্টুডিও তৈরি হয়ে থাকে, তাহলে সেখানেও আমাকে মেকআপ ভ্যান আনতে হয় কেন? তাহলে সেখানে ভালো মেকআপ রুম নেই কেন, যেখানে মহিলারা ব্যবহার করতে পারেন বা সেই জিনিসগুলো রয়েছে কেন? সেটা আমার কথাটা হচ্ছে, দিজ আর দ্য বেসিক। আমরা এই জিনিসগুলো কেন হয় না? আজও মানে আমি বলছি যে স্বাতীদি বেলা শেষে হয়ে যাওয়ার পর উনি বেলা শুরু না দেখে চলে গেছেন। সৌমিত্রদাও বেলা শেষে করেছেন। আজকে রজনীকান্ত যখন কোনো একটা ছবি ব্লকবাস্টার হয়, এন্টায়ার তামিল ইন্ডাস্ট্রি ওকে ধন্যবাদ জানায়, ওনাকে সম্মান জানায়, ফুলের বুকে দেয়। আমার মনে পড়ে সৌমিত্রদা কিন্তু এই দুঃখ, এই ক্ষোভ নিয়ে চলে গেছেন। আমাদের এই ইন্ডাস্ট্রির কোনো কেউ, নট আ সিঙ্গেল স্টার যারা তথাকথিত বা কেউ, কোনো লোক সৌমিত্রদা বাড়িতে গিয়ে একটা ফুলের বুকেও দিয়ে আসেনি। এবং এই যে শ্রদ্ধা, স্বাতীদিকে তো ছেড়েই দিলাম, অ্যাওয়ার্ড ফাংশনে স্বাতীদির বয়স হয়ে গেছিল বলে স্বাতীদিকে কনসিডার করা হয়নি অ্যাওয়ার্ডের জন্য। আমি যদি ধরি, আমি এবং নন্দিতাদি একই সঙ্গে সিনেমা করি, আমাদের ক্রেডিট লাইনে অলওয়েজ নন্দিতাদির নামটা আগে যায়, আমার নামটা পরে যায়। অথচ আজও বলা হয় যে, এই ধরি পুজোর সিনেমাই হয়, তাতে কিন্তু বলা হবে শিবুর ছবি, সৃজিতের ছবি, কৌশিকদার ছবি। নন্দিতা রায়ের এই সাফল্যতে নন্দিতা রায়ের কোন অংশে কম? এটা মিসোজিনিস নয়, এটা পুরুষতান্ত্রিক নয়, নাকি বিশ্বাস করতে অসুবিধে হচ্ছে যে নন্দিতা রায় এই সাকসেসটা পেয়েছেন, নাকি আমরা স্বীকার করতে পারছি না? এত বড় বড় কথা বলছে। 69 বছর বয়সে একজন বহুরূপী তো উনিই লিখেছেন, একজন মহিলাই তো লিখেছেন। এক তো বলা হবে মহিলারা থ্রিলার লিখতে জানে না, তারপর বলা হবে উনিই তো হামি লিখেছেন। তো ওনাকে ডিউ ক্রেডিটটাই তো কখনো দেয়নি এই ইন্ডাস্ট্রি। বহুবার আক্ষেপ করেছেন, আমি বলেছি দিদি এটাই ইন্ডাস্ট্রি। বহুবার ওনাকে নাম ভুল করে বলা হয়। তো আমরা তো বেসিক জিনিসগুলো, ওগুলো তো আমি বলছি সেগুলো তো রয়েছে, যে জিনিসগুলো রয়েছে না, বেসিক জিনিসগুলো যেগুলোতে জায়গা তৈরি হয়। এখান থেকে শুটিং করতে, বা ধরো এখান থেকে তুমি গাড়ি নিয়ে, এটার সঙ্গে আমাদের শুটিংয়ের কোনো সম্পর্ক, মানে আমাদের ইন্ডাস্ট্রি কিছু করতে পারবে না। কিন্তু এখান থেকে ধরে নাও তুমি আউটডোরে, বহু অভিনেতা, আমাদের অভিনেত্রীরা, বিশেষ করে মহিলা শিল্পীরা, তারা এখান থেকে শো করতে বাইরে যায়। যে কোনো মহিলা শিল্পীকে জিজ্ঞেস করো তো, যে এখান থেকে যখন মেদিনীপুর যায় কি এখান থেকে বর্ধমান যায়, তারা টয়লেট কোথায় করবে? কেন নেই সেটা? পেট্রোল পাম্পগুলো কেন মহিলাদের জন্য টয়লেট নেই? তো কোথায় যাবে তারা? তো এই জিনিসগুলো তো বেশ, এটা তো বহুকাল ধরে, তো আজ থেকে দেখছি না আমি, এটা দীর্ঘকালে, তো দীর্ঘকালের জিনিসটা আমরা এইগুলো জিনিসগুলো চিন্তা করো, অনেক বড় বড় কথা বলছি প্রথমে, আগে তো এই বেসিক জিনিসগুলো তো করি। এগুলো করতে কি লাগে? তো এইগুলো করতে পারি না কেন? আমরা সম্মান দিতে পারি না কোনো পুরনো শিল্পীকে, আমরা যারা রেগুলার রয়েছেন তাদেরকে সম্মান দিতে পারি না, তারপর আমরা কথা বলবো, অন্যান্য অনেক ধরনের কথাবার্তা বলি। আর রইল পড়ে আমরা হেনস্থা বা এই জিনিসটা, দেখো এই যে তুমি বলছিলে কৌশানী এবং আমার যে দৃশ্য, কৌশানীর সম্মতি বা বিশ্বাস এটা থাকবার পরেই কিন্তু কৌশানীর হাতে হাত রাখতে পারবো আমি, এবং কৌশানীই কিন্তু বুঝতে পারবে আমার এই স্পর্শ পবিত্র কিনা। ওটা পৃথিবীর কোনো তৃতীয় লোক এলেও বলতে পারবে না। সে তো খালি দাঁড়িয়ে হয়তো সাক্ষাৎ করে দেখতে পারবে। আমি যদি অফেন্ডার হই মনের থেকে, আমার ওই স্পর্শই কিন্তু অপবিত্র। একমাত্র কৌশানীই বুঝতে পারবে যে ওইটা। তার মানে একটা অভিনেতা এবং অভিনেত্রীর ভেতরে ওই বিশ্বাস এবং শ্রদ্ধা থাকা দরকার, সেটা প্রথম তৈরি হতে হবে। সেটাই মানে সেটা কি হয় না, তোমাকে বিশ্বাস করতে হবে তুমি একটা পবিত্র শিল্পের ভেতরে রয়েছো। এইটা প্রথম, তোমাকে এটাই প্রথম জায়গা। তাই যারাই কাজ করতে আছে সে যদি প্রথমেই জানে এটা একটা অপবিত্র জায়গা আর কি, মানে এটা 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 এনে এরম করা যায়, তখন থেকেই তো সূত্র এটা। তুমি যদি পরিবেশটাকে খুব শ্রদ্ধা, খুব ভালোবাসা, খুব একটা অন্যরকম পরিবেশ তুমি তৈরি করে ফেলো, তাহলেই তো তুমি দেখবে একটা বাড়ির ভেতরে যখন একটা বাবা তার মাকে বলে, বোকার মতো কথা বলো না তো,
একটা গাধা না তুমি? একটা মা কিন্তু একটা বাবাকে খুব সহজে এই কথাটা বলে না। তো একটা বাচ্চা ওটা দেখে কি শিখছে? সে তো জীবনের প্রথম 3 বছর বয়সে সে জানবে তার মাকে বোকা বলা যায়, গাধা বলা যায়, ছাগল বলা যায়। তো এইখান থেকে তো সূত্রটা শুরু হলো। তো এই বদলানোটা তো বেসিক, প্রথম ওখান থেকে তো বদলানোটা শুরু হতে হবে। আচ্ছা, তুমি নিজে কখনো ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুর দিকে কোনো রকমের তিক্ত অভিজ্ঞতা শিকার হয়েছো? না, আমি বোধহয় এমন মানুষদের মিট করেছি যারা মানে তারা আমাকে সেই ইন্ডাস্ট্রিটাকে খুব পবিত্র দেখতে দিয়েছে। দেখো, একই ইন্ডাস্ট্রি যেটাকে তোমাকে দেখাবে, এটা বোধহয় লাক ফ্যাক্টর কাজ করে, এটা বোধহয় লাক। আর আমি চারপাশে কোথাও একটা কথা আছে না, আমি জানি না, তুমি যা শুনবে ভালো শুনবে, যা দেখবে ভালো দেখবে। নিজের ভেতরে এইটা যদি করো, আমি ইন্ডাস্ট্রিতে দেখতে গিয়ে তো খারাপ শুনেছি, নিশ্চয়ই খারাপ হয়, খারাপ জায়গা শুনেছি। দেখো, চিকিৎসা মানে ধরো মেডিকেল সিস্টেমেতে আমরা শুনি তো এই ডাক্তার খারাপ, এই ডাক্তার সম্বন্ধে বলা হয় মেডিকেল সিস্টেম খারাপ। আমি কিন্তু সব ডাক্তারকে ভালোই পেয়েছি জীবনে। আবার আমি পুলিশ সম্পর্কেও দেখেছি, আমি যে পুলিশদের মিট করেছি তারা ভীষণ ভালো ভালো পুলিশ, সব খুব ভালো মানুষ, অসাধারণ মানুষ। তেমনি আমার জীবন শুরু হয়েছে নান্দিকারে, এবং একই নান্দিকার থেকে যখন কেউ কেউ বেরিয়েছেন তারা হয়তো অন্য মন্তব্য, বা এই গ্রুপ থিয়েটার সম্পর্কে তাদের নানা রকম মন্তব্য, আমার কখনো মনে হয়নি। আমার মনে হচ্ছে নান্দিকার আমার কাছে একটা ইনস্টিটিউটের মতো, আমি অনেক কিছু শিখেছি। তুমি কিভাবে দেখবে তোমার দৃষ্টিভঙ্গির ওপর। আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি, রাজা দাশগুপ্ত আমাকে নিয়ে এসেছেন। আমার তো মনে হয় মানে ভগবানের মতো একটা মানুষ, অসামান্য মানুষ। তো রাজা দাশগুপ্ত আমাকে যেভাবে ইন্ডাস্ট্রিটাকে দেখিয়েছেন, ওইভাবে দেখেছি, একটা পবিত্র একটা চেহারা ইন্ডাস্ট্রি, সেভাবেই দেখেছি। তারপর যাদেরকে মিট করেছি তারা মানে আমার ওই সময় যাদেরকে আমি মিট করেছি, কাবুলদা কি সুদীপ্ত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল গোস্বামী কি ঋতুপর্ণ ঘোষ, যাদেরকে মিট করেছি, আমার মনে হয়েছে তারা আমাকে খুব সুন্দর পৃথিবী উপহার দিয়েছে। অ্যান্ড দেন ফাইনালি নন্দিতা রায়, নন্দিয়াদি আমাকে যে পৃথিবীটাকে দেখিয়েছেন, উনি তো আমার গুরুজন, আমার শিক্ষক। তো উনি আমাকে যে পৃথিবীটা দেখিয়েছেন, সেই পৃথিবীটা খুব পবিত্র, খুব সুন্দর পৃথিবী। তো আমি বলবো যে আমি ফরচুনেট। আরজি কর আবহে বহুরূপী মুক্তি পাচ্ছে। এবারের পুজোটা তো অন্যান্য পুজোর থেকে একটু আলাদা, প্রত্যেকেরই মন খারাপ বা মাথায় আরজি করের পরিস্থিতি চলছে। তো প্রযোজক হিসাবে তুমি কতটা ছবিটা নিয়ে আশাবাদী? দেখো, এবারে পুজোতে কিন্তু শুধু এইটা কিন্তু সমস্যা নয়, সমস্যা থিয়েটারের কিন্তু আর একটা মারাত্মক সমস্যা আছে। তার কারণ 8, 9, 10 আমাদের 3 দিনই সময় আছে বাংলা সিনেমাকে পারফর্ম করবার। 11 তারিখ দুটো বড় হিন্দি ছবি রিলিজ করছে, জিগরা এবং ভিকি বিদ্যা কিউ গোবালি ভিডিও বলে একটা সিনেমা, এবং খুব টাফ কম্পিটিশন। কারণ তুমি যদি 3 দিনের ভেতরে পারফর্ম না করো, শুক্রবার দিন তোমার শো থাকবে কিনা ডাউট। তো এটা মানে মোর দ্যান সব কিছুর বাইরে তোমাকে তোমার সিনেমা ভালো হতে হবে, এবং সিনেমা যদি থাকে তাহলে থাকবে, নাহলে হবে না। আমার একটাই শেষ প্রশ্ন, যে আমরা এই ছবিতে বিভিন্ন লোকশিল্পীদের নিয়ে তোমরা কাজ করেছো, তো এই সমস্ত লোকশিল্পীদের খুঁজে আনা, তাদের সঙ্গে কাজ করা, এইটা কতটা কঠিন ছিল? খুঁজে আনাটা, দেখো, এই লোকশিল্পীদের নানা রকম ভিডিও সব বাইরে পাওয়া যায়, কিন্তু এদের প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠিত জায়গায় বা এরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমাদের কাজ ছিল এই ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলোকে যদি একটা প্রপার একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে তাদের কাজগুলোকে যদি একটা প্রপারলি ব্যবহার করা যায়। আমার মনে হয় যে পরিচালক হচ্ছে পারফেক্ট অ্যারেঞ্জার এবং পারফেক্ট ম্যানেজার। তো আমার কাজ হচ্ছে এই মানুষগুলোকে এক জায়গায় নিয়ে এসে তাদের জায়গাটাকে, ওই সংমিশ্রণটাকে তৈরি করা। তারা প্রত্যেকেই অসম্ভব ট্যালেন্টেড এক একজন শিল্পী। ননীচোরা দাস বাউল যে গান গেয়েছে, যে ছড়া কেটেছে, আমার মনে হয় বাঙালি অনেক দিন মনে রাখবে। আর স্পেশালি বনি চক্রবর্তী। বনি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দেবে, এটা আজকে আমি তোমায় বলে দিলাম। বনি চক্রবর্তী এই ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেবে। আরেকটা প্রশ্ন অ্যাড অন করতেই হচ্ছে, যেহেতু সদ্য ট্রেলারটা দেখেছি, সরকারের বিরুদ্ধে সিস্টেম নিয়ে কথা বলতে সাহস লাগে তোমার যেটা মনে, দেখো, তুমি একজন শিল্পী,
তুমি শিল্পের মাধ্যমে তোমার কথা বলবে, এটাই তোমাকে বলতে হবে। এবং তুমি কোনো রাজনৈতিক দলের রং তোমার গায়ে মেখো না, আমি অন্তত তাই মনে করি। তুমি কোনো রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে না জড়িয়ে তুমি তোমার যে কোনো মতাদর্শ তোমার থাকতেই পারে। দেখো, আমার মনে হয় তুমি যে কোনো মতাদর্শে তুমি বিশ্বাস করতে পারো, কিন্তু তুমি তোমার কথা তোমার শিল্পের মধ্য দিয়ে বলো, এটা আমার মনে হয়। আমার যা বলার কথা আমি আমার বিভিন্ন শিল্পের মধ্য দিয়ে বলবো। আমরা যখন রামধনু, আমরা যখন হামি 2 করেছি, সেখানে নিয়োগ দুর্নীতির কথাও আমরা বলেছি। আমরা যখন স্কুল অ্যাডমিশনের কথা বলেছি, সেখানে অ্যাডমিশন সিস্টেমের কথা বলেছি। আমার যেখানে যেখানে যেটা বলার কথা আমি নিশ্চয়ই সেটা বলেছি। আমরা যখন মুক্তধারা করেছি, সেখানে জেল ইউনিয়নের কথা বলা আছে। এবার তুমি যেভাবে বলার কথা, যেভাবে দরকার, সেইভাবে আমরা বলেছি। তো শিল্পী হিসেবে তোমার কাজ, তুমি যেভাবে বলার সেটাকে তুমি বলবে, নিশ্চয়ই বলবে, কেন বলবে না? বহুরূপী নিয়ে দর্শকদের যদি তুমি কোনো বার্তা দিতে চাও তো প্লিজ। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবার পুজোয় বহুরূপী বলে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। এবারে পুজো 3 দিনের পুজো, 3টি বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে। 3টি বাংলা সিনেমাই দেখবেন। আর যদি বহুরূপী দেখে ভালো লেগে যায়, তাহলে পুজোর যে আরও এক্সটেন্ডেড যে পুজোটা হবে, সেখানে বহুরূপী আরও 2বার দেখে নেবেন। বাড়ির সকলের সাথে দেখবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন, পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন।